আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান ইসি সচিব। বলেন, জাতীয় নির্বাচনের আগে গাজীপুর, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটিতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে তফসিল চূড়ান্ত করেছে ইসি। সে অনুযায়ী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এছাড়া ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন ভোট হবে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে। সব সিটিতে ভোট নেওয়া হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা। গাজীপুরের সিটি নির্বাচনে এই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল, যাচাই বাছাই ৩০ এপ্রিল, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হিমেল। হিমেল, এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। দেখুন, এই নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, এবং আজকের এই বৈঠকে যখন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শুরু হয়েছে তখনও কিন্তু বোঝা যায়নি যে এই নির্বাচনে সবগুলো আসনে ব্যালটে ভোট হবে। এই বিষয়টি নিঃসন্দেহে নির্বাচন কমিশনের সাথে গতকাল নির্বাচন কমিশনাররা নিজেদের মধ্যে আলাপচারিতা করেছেন, এবং আজ যখন বৈঠক শুরু হয়েছে তখন নির্বাচন কমিশনের এই সভায় বিষয়টি উঠানো হয়েছে। এবং আপনি জানেন যে এই ইভিএমে ভোট করা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে বলছিলেন যে নির্বাচন কমিশনের যদি অর্থ এবং সাধ্য থাকতো তাহলে তারা ৩০০ আসনে ইভিএমে ভোট করতো, এবং ৩০০ আসনের পরবর্তীতে তারা যখন বাজেট চেয়েছে পায়নি, তখন তারা ১৫০টি আসনের জন্য বাজেট চেয়েছিল, যে ১৫০টি আসনে ইভিএম করার জন্য প্রায় ৮,৫০০ কোটি টাকার মতো বাজেট চাওয়া হয়েছিল সরকারের কাছে। তখনও সেটি সরকারের পক্ষ থেকে নাকচ করা হয়েছে এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। এবং পরবর্তীতে ইভিএম যে নির্বাচন কমিশনের হাতে যে ১.৫ লাখের মতো ইভিএম ছিল, সেই ১.৫ লাখ ইভিএম দিয়ে তারা চেয়েছিলেন যে অন্তত ৭০ থেকে ৮০টি আসনে নির্বাচন তারা করতে পারবেন, এবং সেই জায়গা থেকে ইভিএমগুলো যে ধরনের ক্ষতি হয়েছে সেই ইভিএমগুলো মেরামত করার জন্য তারা সরকারের কাছে প্রায় ১২০০ কোটি টাকার মতো বরাদ্দ চেয়েছিল। এবং সর্বশেষ সেটিও যখন সরকার থেকে সাড়া পাওয়া যায়নি, তখন কিন্তু নির্বাচন কমিশন একটি আসনেও ইভিএম না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে বক্তব্য হলো যে ইভিএমে যদি ভোট করতে হয় তাহলে তারা একটা বড় অংশ করতে চেয়েছিল, সেটি যেহেতু তারা পারেননি, তখন ২-৪টি কিংবা ১০-১২টি আসনে তারা ইভিএমে ভোট করতে চায়নি। দ্বিতীয়ত হলো, নির্বাচন কমিশন সচিব যখন এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন এবং সেখানে বলেছেন যে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিয়েছিল, এবং অনেক রাজনৈতিক দল বলেছিলেন যে ইভিএম ভোট না করার জন্য, সেই বিষয়টিও তারা নজরে রেখেছে এবং তাদের সেই সুপারিশগুলো তারা আমলে রেখেছে, এবং সেই জায়গা থেকে ইভিএমে ভোট বাতিল করার কিংবা ইভিএমে ভোট না করে ব্যালটে ৩০০ আসনে ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং সর্বশেষ ইভিএম দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ইভিএম তারা পরিকল্পনা বাদ দিয়েছে, যদিও ইভিএমের পেছনে বিজ্ঞাপন এবং অন্য খরচ কিন্তু অনেক একটা বড় অংশ নির্বাচন কমিশন এরই মধ্যে ব্যয় করেছে। আর 4টি সিটি কর্পোরেশন নির্বাচন 2 দফায়, এবং প্রথম দফায় আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেইগুলো কিন্তু সিদ্ধান্ত আজকের এই বৈঠকে হয়েছে। এই হলো সর্বশেষ নির্বাচন কমিশনের বৈঠকের খবর। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আহসান হিমেল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অনড় বিএনপি। এই অবস্থায় আবারও আলোচনায় সংলাপ ইস্যু। বিএনপি নেতারা বলছেন, অতীতে সংলাপের কথা বলে বিরোধী দলের সাথে প্রতারণা করছে সরকার। তবে সংলাপ হতে পারে একমাত্র নির্দলীয় সরকার ইস্যুতে। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। যতই ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। আন্দোলন কর্মসূচির পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় দেশের প্রধান 2 রাজনৈতিক দল। এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের সাথে দফায় দফায় হয়েছে বৈঠক। এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ সংলাপের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, অতীত অভিজ্ঞতায় সংলাপের ফল সুখকর নয়। আলোচনা হতে পারে একমাত্র নির্দলীয় সরকারের ইস্যুতে। সংলাপে তো আমরা গিয়েছি, আগে 2018-তে গিয়েছি না, কী লাভ হয়েছে? সংলাপে যা আলাপ হয়েছে, কাজগুলি হচ্ছে ঠিক পরস্পর বিরোধী। আলাপের মধ্যে যে কথাগুলো ছিল ঠিক তার বিপরীত কাজগুলো হয়েছে। নিরপেক্ষ সরকার নির্বাচনের ব্যাপারে যদি আলোচনা করতে চাই সেটা হতে পারে, এর বাইরে তার আলোচনার সুযোগ নেই। দলটির এই নীতি নির্ধারকের অভিযোগ, অতীতে সংলাপের কথা বলে বিরোধী দলের সাথে হয়েছে প্রতারণা, তাই সরকারের কথার ফাঁদে পা দেবার ভুল করতে চায় না বিএনপি।
এই অভিজ্ঞতা তো বিএনপি অথবা বিরোধী দলের আছে, তখন ঐক্যফ্রন্ট ছিল, তাদের আছে। কাজেই একটা মানুষকে কয়বার প্রতারিত করা যায়? একই কথা দিয়ে যারা একবার প্রতারিত করেছে বিরোধী দলকে, সেই একই কথা যদি এখন আবার বলে, তাহলে কি বিরোধী দল প্রতারিত হবে? দলটির নেতারা বলছেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলপ্রসূ হবে না কোনো আলোচনা কিংবা সংলাপ। ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যা কথা বলে বা ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের মানুষকে প্রতারিত করা যায় না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। র্যাব হেফাজতে মারা যাওয়া জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ। এছাড়াও শরীরে জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাহেদ। আবরার, চিকিৎসক তো জানিয়েছেন যে কি মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, এবং নিহত জেসমিনের স্বজনরা, পরিবাররা কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন এ বিষয়ে? জেসমিনের স্বজনরা মূলত নওগাঁয় রয়েছে, ফলে তাদের সাথে কথা বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হয়নি। আমরা যে চিকিৎসক দলের প্রধান এখানে ময়নাতদন্তের সাথে যুক্ত ছিলেন, তার চেম্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে তিনি কিছুক্ষণ আগেও সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বলেছেন যে গতকাল বিকেলে পুলিশের কাছে জমা দেওয়া যে ময়নাতদন্ত প্রতিবেদন, সেখানে ঠিক কি লেখা ছিল যে মৃত্যুর কারণ হিসেবে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ফরেনসিক মেডিসিন বিভাগের ডক্টর মোহাম্মদ কফিলউদ্দিন আমাদেরকে বলেছেন যে জেসমিন মূলত 24 তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকালে আসেন এবং মারা যান চিকিৎসাধীন অবস্থায়, এবং 25 মার্চ তারা দেহটি পান ময়নাতদন্তের জন্য। এবং ময়নাতদন্ত করে তারা যেটি পেয়েছেন সেটি ঠিক মাথার কপালের এক পাশে হালকা একটি আঘাতের চিহ্ন পেয়েছেন, ঘষা খাওয়ার মতো, সেটা ভেতরে যায়নি। আর ডান হাতে একটি কালো দাগ ছিল। চিকিৎসক বলছেন যে সেটি ক্যানুলা কয়েকবার চেষ্টা করে ক্যানুলা লাগানোর চেষ্টা হতে পারে, যার ফলে সেখানে রক্ত জমা থাকতে পারে, এটি আঘাত নয়। তবে মূল যে এই কথাটি তিনি বলেছেন যে মস্তিষ্কের যে ধমনীগুলো রয়েছে সেগুলো ফেটে গিয়ে রক্ত যে ক্ষরণ হয়েছে, সেই ক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করছেন। তো সাংবাদিকদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে কেন মস্তিষ্কের যে ধমনী সেটি ফেটে গেল বা রক্তক্ষরণটা হলো। তিনি যেটি বলছেন, উচ্চ রক্তচাপ এবং টেনশন কিংবা খুব বেশি উদ্বিগ্ন থাকলে মানুষ এ ধরনের ঘটনা ঘটতে পারে। জেসমিনের পক্ষেও ঠিক সেই রকমটাই হয়েছিল, যদিও এই প্রতিবেদনটি আগামী 5 তারিখের মধ্যে উচ্চ আদালতে জমা দেবার কথা রয়েছে, এবং নির্ধারিত সময় ফরেনসিক বিভাগ এটি পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন সেটি আদালতে জমা দেওয়া হবে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। জি, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবরার শাহেদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফের সিএমএম আদালতে জামিন চেয়েছেন প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস। শুনানি দুপুরে। এর আগে গেল বৃহস্পতিবার শামসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। সে সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবু আনসার। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শামসের জামিন আবেদন করেছিলেন। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর জানাবো। কাল শুরু হচ্ছে একমাত্র টেস্ট। সকাল 10টায় মিরপুরে শুরু হবে বছরের প্রথম টেস্ট ম্যাচটি। সকালে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ফুটবল প্র্যাকটিসে দেখা গেছে সাকিব আল হাসানকে। প্রথমবার টেস্ট দলের অনুশীলনে অধিনায়ক, তবে নেটে ব্যাট বল হাতে তুলে নেননি। দেখেছেন ইনডোরে লিটন, তামিম মুশফিক, শান্তর অনুশীলন। ঠিক তখনই সেন্টার উইকেটের পাশে পেসারদের নিয়ে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। একাদশে সাদমান ইসলামের খেলার সম্ভাবনা বেশি। ইনজুরিতে বাদ পড়া জাকিরের পরিবর্তে দলে ফিরেছেন তিনি। প্রথমবার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবার অপেক্ষায় দুদল। আইরিশদের অনুশীলন বিকেলে। আমরা যেন প্রপার টেস্ট ক্রিকেটটা খেলতে পারি, সেরকম ভাবেই আমাদের টিম সাজানো হচ্ছে। পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, এবং ব্যাটসম্যান যারা আছে, তিনটা ডিপার্টমেন্টই যেন আমরা ভালো করতে পারি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কোনো কিছু নেই, কারণ ক্রিকেট খেলায় সবকিছুই হতে পারে, এবং অবশ্যই আমরা রেসপেক্ট করব অপোনিং টিমকে এবং আমাদের বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
14 জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ডিএনসিসি কর্তৃপক্ষকে সমন্বয়ে মশা নিধনে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় মশা নিধনে তাদের তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য যে ধরনের কার্যক্রম পরিচালনা করার দরকার সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। চট্টগ্রামের খুলশীতে নিখোঁজ হওয়া শিশু জান্নাত ও হালি শহরের মাইশাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতরাতে মাইশাকে হালিশহর থানায় নিয়ে আসে টিপু নামে এক ব্যক্তি। অন্যদিকে খুলশীর মাস্টারল্যান্ড অগ্রদূত ক্লাব এলাকার আত্মীয়র বাসা থেকে পুলিশ উদ্ধার করে জান্নাতকে। গেল 27 মার্চ চট্টগ্রামের খুলশী সেগুনবাগান এলাকায় বাসার সামনে থেকে নিখোঁজ হয় জান্নাত আক্তার। তার একদিন পর হালিশহর থেকে নিখোঁজ হয় 8 বছরের জান্নাতুল ফেরদৌস মাইশা। আপনাদের এই সংবাদ প্রচারের মাধ্যমে একটা পরিবার তার বাচ্চাটাকে ফেরত পেয়েছে, তা না হলে হয়তো এই বাচ্চাটা এখন নিখোঁজই থাকতো। আমরাও এখন স্যাটিসফাইড যে আমরা একটা সমন্বয়ের মাধ্যমে এই নিখোঁজের এই কাজটা আমরা করতে পেরেছি। চলতি বছর কোনো সারের দাম বাড়বে না। সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে এমন আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, বিসিআইসির যে সক্ষমতা তাতে সার আমদানি শূন্যের কোঠায় নেমে আসবে। গ্যাসের সরবরাহ ঠিক থাকলে সার আমদানি কমবে উল্লেখ করে কারখানায় গ্যাস সরবরাহ ঠিক রাখার আহ্বান জানান মন্ত্রী। হুঁশিয়ারি দেন, যে কোনো পরিস্থিতিতে সার নিয়ে দেশে কোনো সংকট সৃষ্টি হতে দেওয়া হবে না। বলেন, ভর্তুকি বাড়লেও চাহিদা অনুযায়ী সার সরবরাহ করবে সরকার। 2,50,000 টন এমওপি মিউরেট অফ পটাশ। ঈদ কেনাকাটা ব্যস্ত জেলা শহরের মানুষ। ক্রেতা আকর্ষণের নান্দনিক ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে সারার রংপুর আউটলেট। রাজধানীর আউটলেটগুলোর মতোই রংপুরেও মিলছে নতুন সব কালেকশন। প্রতি বছর ঈদ এলেই কেনাকাটা করতে মার্কেটমুখী হন সব শ্রেণীর মানুষ। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে মার্কেটগুলো। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে আমি ফখরুল শাহিন চলে এসেছি রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় সারা লাইফস্টাইল শপিং মলে। চলুন ভিতরে গিয়ে দেখি কেমন চলছে ঈদের কেনাকাটা। অনেক জায়গায় ঈদের কালেকশন আসেনি, কিন্তু সারাতে দেখলাম ঈদের কালেকশন আসছে। সারাতে আসি কারণ সারার প্রাইসগুলো আর কি রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়। সারার জিনিসগুলো কেনার আগে একবার দেখি, পছন্দ হলে কিনে নেই। বেশ নতুন তাদের কালেকশনে আছে, পছন্দ হচ্ছে, আর দামটাও সাধ্যের মধ্যে। পাঞ্জাবি আর শার্ট নেওয়ার জন্য আসছি, দেখছি এরা খুব ডিসকাউন্টও দিচ্ছে প্রতিটা প্রোডাক্টের প্রতি। অনেক কিছু আপডেট এসেছে, অনেক পাঞ্জাবি এসেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে যে বাঙালিয়ানার যে পোশাকটা, লুঙ্গির কালেকশনটা আমার বেশ ভালো লেগেছে। বাচ্চা থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ বয়সের এখানে পণ্য পাওয়া যায়, যা হচ্ছে কাস্টমারদের জন্য হচ্ছে এক জায়গায় সব পাওয়া যাচ্ছে এখানে। আর হচ্ছে আমার প্রোডাক্টগুলোর প্রাইসটা রাখি রিজনেবলের মধ্যে, যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন হয় এবং কাস্টমার আমাদের শপে আসার জন্য আগ্রহী হয়। ক্রেতারা বলছেন দামে সস্তা, গুণে ভালো এবং নতুন নতুন সংগ্রহের কারণে সারা লাইফস্টাইল শপিং মলে কিনতে আসেন তারা। দর্শক, আজকে এ পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য শপিং মলে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। মানহানির মামলায় কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সুরাটের আদালতে আপিল করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় গণমাধ্যম জানায়, এ উদ্দেশ্যে বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আজই গুজরাটের সুরাটে যাবেন তিনি। সাজার রায়ের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েও আবেদন করবেন রাহুল, যা মঞ্জুর হলে আবারও ফিরে পেতে পারেন লোকসভার সদস্যপদ। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সুরাটের আদালতে তার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা পূর্ণেশ মোদী। সম্প্রতি 2 বছর সাজা হয় রাহুলের, পরে খারিজ করা হয় তার সংসদ সদস্য পদ। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।